মাশরুম নাম শুনলেই আমাদের মনে হয় আরে এটা তো বাজারে কিংবা রেস্টুরেন্টে সহজেই পাওয়া যায়। কিন্তু একবার কি ভেবেছেন এই ছোট্ট মাশরুমটা কিভাবে জন্ম নেয় বিদেশে, কোন পরিবেশে, কেমন যত্নে বড় হয়? আজ আমরা যাচ্ছি জাপানের এক মনোমুগ্ধকর বনের গভীরে, এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর মানুষ মিলে গড়ে তুলেছে এক অবিশ্বাস্য জাদু, রহস্য আর ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। এই বনের বুকে গাছের কাণ্ডেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম সুস্বাদু মাশরুম। বিশ্বাস করুন বা না করুন, এখানে গাছের পর গাছ, সারি সারি কাঠের গায়ে লক্ষ লক্ষ মাশরুম একসাথে ফুটে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় এ যেন মাটির নিচে লুকিয়ে আছে কোনো অদৃশ্য রাজ্য, যেখানে প্রতিটা গাছের কাণ্ড, প্রতিটা ছায়া নিঃশব্দ জীবন্ত হয়ে ওঠে। চলুন তাহলে ডুব দেই সেই রহস্যময় বনের গভীরে, যেখানে মিশে গেছে বনের নীরবতা, প্রকৃতি আর মানুষ মিলে গড়ে তুলেছে এমন চাষের কৌশল যার প্রতিটা ধাপে লুকিয়ে আছে সময়, ধৈর্য আর প্রকৃতির গভীর শ্রদ্ধা। জাপানের এই অঞ্চলকে বলা হয় পাহাড়ি অঞ্চল নারা, যেখানে কুয়াশায় ঢাকা ঘন জঙ্গল, সমুদ্রের মতো বিস্তীর্ণ অরণ্য। এখানেই জন্ম নেয় পৃথিবীর বিখ্যাত মাশরুম। 1000 বছর আগে সেখানকার কৃষকেরা লক্ষ্য করেন বনে পড়ে থাকা মৃত গাছের কাণ্ডে, বৃষ্টির পানিতে এই কাণ্ড থেকেই ছোট ছোট মাশরুম ফুটে ওঠে। তখনও তারা জানতো না এটাই মাশরুম, কিন্তু তারা ভাবতে লাগলো এটা প্রকৃতির উপহার। তখন থেকেই তারা বুঝতে শুরু করলো এটা খাওয়া যায়, যা আজও জাপানের মানুষের কাছে কঠিন এবং ধৈর্যের চাষ হিসাবে বেশ পরিচিত। আপনি হয়তো জানেন না এই মাশরুম কোথায় জন্মায়। এই মাশরুম মাটিতে নয়, বরং কাঠের ভিতরে। অনেকটা অবাক হচ্ছেন? ভুল শোনেননি। কাঠের নিঃশব্দ আত্মা ধীরে ধীরে জন্ম দিচ্ছে নতুন গল্প। বনের কাছেই কাটা হয় কাঠগুলোকে। প্রতিটা কাঠ 90 থেকে 120 সেন্টিমিটার লম্বা হয়। এমন একটা কাঠে 30 থেকে 40টা ছিদ্র করা হয়। প্রতিটা ছিদ্রের দূরত্ব সমান, কারণ ভুল দূরত্ব মানেই ভুলভাবে বৃদ্ধি। এরপর এগুলোকে পাহাড়ের পাদদেশে নিয়ে আসা হয়। কাঠগুলোকে ছিদ্র করা হয় আর প্রতিটা ছিদ্রে ঢোকানো হয় মাশরুমের বীজ, যাকে বলা হয় মাশরুম সিড। মাশরুমগুলো দেখতে ছোট ছোট দানার মতো, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার মাশরুমের সম্ভাবনা। এখানেই মূলত শুরু হয় মাশরুমের প্রথম ধাপ। একটা কাণ্ডে প্রায় 30টা বীজ বসানো হয়। 7 থেকে 10 দিনের মধ্যে মাশরুমের পুরো কাঠ ভরে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এখনকার দিনে এই কাজটা যন্ত্রের সাহায্যে দ্রুত হয়। তবুও জাপানের অনেক এলাকায় এই কাজ হাতে হাতেই করে। তাদের চোখে এই কাজ কোনো শ্রম নয়, বরং এক ধরনের ধ্যান, যা তাদের পূর্বপুরুষ থেকে চলছে। এরপরে আসে দ্বিতীয় ধাপ। সবকিছু ঠিক থাকলে কাণ্ডগুলোকে নিয়ে যাওয়া হয় এখানে। এটাই মূলত ঠান্ডা ছায়াময় জায়গা, যেখানে মাশরুমের শিকড় ছড়িয়ে পড়ে কাঠের ভিতরে। প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগে ধীরে ধীরে কাঠের ভিতরে মিশে যেতে। এটা এমন এক প্রক্রিয়া যা চোখে দেখা যায় না, কিন্তু বোঝা যায় কাঠের গন্ধে, টেক্সচারে। প্রকৃতি যেন এখানে নিঃশব্দভাবে কাজ করছে, প্রতিটা ছিদ্র থেকে নতুন প্রাণের জন্ম দেয়। এখন দেখা যাক গ্রিন হাউস বা নিয়ন্ত্রিত চাষ পদ্ধতি। এই পদ্ধতির বড় সুবিধা হলো তাপমাত্রা আর আর্দ্রতা সহজেই নিয়ন্ত্রণ করা যায়, ফলে সারা বছরই ফসল পাওয়া সম্ভব। কাজও তুলনামূলক সহজ, সংগ্রহ, পরিচর্যা সবকিছুই এক জায়গায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে গ্রিন হাউসে চাষ করা মাশরুম আর প্রাকৃতিক বনের মাশরুমের স্বাদ ভিন্ন। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম স্বাদ এত আলাদা কেন? কারণ এখানেই লুকিয়ে রয়েছে এর রহস্য। গাছের কাণ্ড থেকেই মূলত মাশরুমের পুষ্টিগুণ আসে। আর্দ্রতা, বাতাস, আলো সবকিছুই মিশে যায় এর বৃদ্ধিতে। প্রতিটা সকাল, শিশির বিন্দু, হালকা তুষারপাত সবকিছুই মাশরুমকে এক একটা ভিন্ন স্বাদে যুক্ত করে। এ যেন প্রকৃতি নিজ হাতে দান করেছে। প্রতিটা মাশরুম যেন গড়ে তুলেছে এক অমৃত স্বাদে। তবে এই পদ্ধতিতে মাশরুম পাওয়া এতটাও সহজ নয়। বছরে শুধু একবারে নির্দিষ্ট পরিমাণে মাশরুম পাওয়া যায়, তাই প্রাকৃতিকভাবে জন্মানো অনেকটাই কঠিন। দামও তুলনামূলক বেশি, যা বাজারে অন্য মাশরুম থেকে কয়েক হাজার টাকা বেশি বিক্রি করা হয়। সংগ্রহের পরে শুরু হয় শুকানোর কাজ। শুকানো শেষ হলে সবচেয়ে ভালো মানের মাশরুমকে বেছে নেওয়া হয়। কিছু কিছু ফ্যাক্টরিতে ডিহাইড্রেট মেশিনে দিয়ে শুকিয়ে ফেলা হয়। এই শুকানোর মধ্য দিয়ে মাশরুমের গন্ধ আর স্বাদ হয়ে ওঠে এক অমৃত। এটা শুধু স্বাদেই নয়, এটা পুষ্টিগুণেও ভরপুর। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, এমনকি খনিজ পদার্থ থাকে।
মাত্র 100 গ্রাম শুকনো মাশরুমে থাকে 0.5 গ্রাম ফ্যাট, 34 গ্রাম ক্যালোরি আর 2.5 গ্রাম ফাইবার, যা পেট ভরাতে সাহায্য করে, শরীর গড়তে সাহায্য করে, এমনকি স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে বলুন তো, আপনি কি কখনো এমন মাশরুম খেয়েছেন? হয়তোবা খেয়েছেন, কিন্তু জানেন না এর ভিতরে আসলে কি লুকিয়ে রয়েছে। মাশরুম শুকানোর পর মনে হয় এখানেই বুঝি শেষ, কিন্তু না, আসল যাত্রা এখানেই শুরু। এখন মাশরুমগুলো পৌঁছে যায় সেই জায়গায় যেখানে বনের নীরবতা মিশে যায় মানুষের নিখুঁত প্রযুক্তিতে, যেখানে প্রতিটা মাশরুমকে স্পর্শ করা হয় এমন যত্নে যেন এখনো বনের ভেজা কাঠের গায়ে লেগে থাকা শুকনো মাশরুম। এখন শুরু হয় মাশরুমের গুণাগুণ পরীক্ষা। এখানে দক্ষ শ্রমিকরা চোখের পলকে বুঝে ফেলে কোনটা ভালো, কোনটা দাগযুক্ত, কোনটা একেবারেই নষ্ট। এটা কোনো মেশিনের কাজ নয়, এটা মানুষের অভিজ্ঞতার উপর নির্ভর করে। প্রতিটা মাশরুমকে ঘুরিয়ে ঘুরিয়ে আলোয় দেখা হয় পুরুত্ব, ঘ্রাণ, শিরার গঠন আর রং কতটা গভীর। সব পরীক্ষায় পাশ করলেই মাশরুমকে নিয়ে যাওয়া হয় পরের ধাপে, পরিষ্কারের কাজে, যেখানে করা হয় পানি ছাড়াই পরিষ্কার। শুনেই কেমন গা ঘিনঘিন করছে? কারণ পানি দিয়ে ধুয়ে ফেললে মাশরুমের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যায়। নরম এয়ার ব্রাশ দিয়ে প্রতিটা মাশরুমকে ধুলাবালি মুক্ত করা হয়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্লাইস বা কাটিং। অনেক দেশে শুকনো মাশরুমকে পাতলা স্লাইসে বিক্রি করা হয়, তাই দক্ষ শ্রমিকরা প্রতিটা মাশরুমকে হাতে হাতে কাটিং করে ফেলে। কাটিং করা শেষ হলেই শুরু হয় প্যাকেটিং। বেল্টের উপর মাশরুমগুলোকে পরিপাটিভাবে সাজানো হয়, তারপরে ঢোকানো হয় নির্দিষ্ট ওজন অনুযায়ী। প্যাকেটগুলো অত্যন্ত সতর্কভাবে প্যাকেট করা হয়, বিশেষভাবে খেয়াল রাখা হয় যেন কোনো প্যাকেটের ভিতরে বাতাস বা ব্যাকটেরিয়া না থাকে। এরপরে শুরু হয় ল্যাব টেস্টিং বা কোয়ালিটি চেক। আর্দ্রতা, প্রোটিনের মাত্রা ভালোভাবে পরীক্ষা করা হয়। যেগুলো সব পরীক্ষায় 100% উত্তীর্ণ হয়, শুধুমাত্র সেগুলোই পাঠানো হয় পরের ধাপে। এখন আসে সিল বসানোর কাজ। প্রতিটা প্যাকেটের গায়ে বসানো হয় সিল, কোম্পানির নাম, এমনকি লোগো। এরপরেই এগুলো বাজারে যায়। বাজারে কয়েক শত টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন হাজার হাজার প্যাকেট যখন বিক্রি করা হয় তখন তার মূল্য দাঁড়ায় লাখ লাখ টাকা। তাই এখন থেকে যখন আপনি মাশরুম খাবেন, মনে রাখবেন এর পিছনে আছে হাজার হাজার পুরনো ঐতিহ্য, হাজার হাজার মানুষের পরিশ্রম আর কাঠের নীরবতা।